শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী। উনি এর আগেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন এনডিটিভিকে। এনডিটিভি ইন্ডিয়ান মিডিয়া, ওটাকে আবার অনেকে কোট করে আল জাজিরা অথবা এএফপি তারাও রিপোর্ট করেছিল। কিন্তু এবার সরাসরি রয়টার্সই তাকে একটা এবার আর লিখিত ইন্টারভিউ না, টেলিফোন ইন্টারভিউ করেছে বলে আমি যে যতটুকু পেলাম। সেখানে নানা রকম কথা হয়েছে, আমরা ওই কথাগুলো নিয়ে একটু কথা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। প্রথমত উনি বলেছেন যে উনি এবং ওনার দলের সিনিয়র লিডারদের নিয়ে ওনারা শিগগিরই ঢাকায় ফিরবেন এবং সারেন্ডার করবেন, আদালতের শরণাপন্ন হবেন। আপনি এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, এবং রয়টার্সের সাথে ইন্টারভিউ মানে এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে একটা ইন্টারভিউ, এর আগে এনডিটিভির সাথে একটা ইন্টারভিউ, এবং নানান ভাবে এরকম একটা ঘোষণা ওনার পক্ষ থেকে এসেছে যে উনি মাতৃভূমিতে ফিরতে চান। এবং এবার পরিষ্কারভাবে বললেন যে যেহেতু তার বিরুদ্ধে একটা বিচার হয়ে গেছে, তার বিচারের রায় হয়েছে, উনি আদালতের কাছে সারেন্ডার করবেন। আর দিনক্ষণটা ঠিক করেননি, ডিসেম্বর মাসের কথা বলেছেন। এবং সেখানে কিছুটা ইমোশনও আছে। তিনি বলেছেন যে যতটুকু পড়লাম, তিনি বলেছেন যেখানে তার বাবা মার কবর, যেখানে তার বাবা মা শুয়ে আছেন, সেখানেই তার মৃত্যু হোক, এটা তিনি চান। এবং তার দলের অনেক নেতা কর্মীর উপরে যে অত্যাচার নির্যাতন, সেগুলোর কথা উনি বলেছেন। এবং সেজন্য তিনি মনে করছেন যে তার দলের সকল নেতা কর্মী সহ তিনি আসবেন, সারেন্ডার করবেন। যারা বাইরে আছেন তাদের কথা বলছেন, সিনিয়র লিডাররা আসবেন, সারেন্ডার করবেন। একই দিনে বাংলাদেশের সব জায়গায় তাদের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা হয়েছে আমরা জানি, আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে শত শত মামলা আছে, এবং সেই সকল মামলায় শত শত লোককে অভিযুক্ত করা হয়েছে। সাধারণ মানুষকে অভিযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে সাংবাদিক আছেন, শিক্ষক আছেন এবং অন্যান্য পেশার লোকজন আছেন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন না। তো সেরকম একটা ঘোষণা রয়টারের মাধ্যমে তিনি দিয়েছেন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং তিনি এটাও বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বাংলাদেশ সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি বলেছেন মানে ঢাকার সাথে আলাপ আলোচনা করেছেন কিনা। তিনি উত্তর দিয়েছেন যে না, ঢাকার সাথে তার কোনো আলাপ আলোচনা হয়নি, এবং ঢাকার সাথে তিনি আলাপ আলোচনা করবেন এমনটাও বলেননি। বলেছেন যে এটা তো আলাপ আলোচনার বিষয় নয়, আমাদের ফেরত আসা, আওয়ামী লীগের রাজনীতি করা, এটা জনগণের বিষয়, জনগণ সিদ্ধান্ত নিবে। আমরা যদি কোনো ভুল করে থাকি, জনগণ সিদ্ধান্ত নিবে, তাদের সিদ্ধান্তের উপরে আমরা নির্ভর করব। জি, এখানে একটা বিষয় হলো যে উনি বলেছেন যে উনি দলের সিনিয়র লিডারদের নিয়ে ফিরবেন। সিনিয়র লিডার বলতে যাদেরকে বুঝিয়েছেন, আমরা এমনিও জানি, আমরা আগেও দেখেছি, বহুবার দেখেছি যে শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে খুবই সাহসী একজন মানুষ, রাজনৈতিক নেতা, এবং ওনার এই সাহসের পরিচয় আমরা এর আগে বহুবার দেখেছি। তো উনি যতটা সাহসী, ততটা কি তার দলের সিনিয়র লিডাররা তাদের নিয়ে যখন ফিরবেন বলছেন, আপনার কি মনে হয় যে উনি যদিও ফিরবেন কিনা আমি জানি না, যদি ফিরেন সেখানে সিনিয়র লিডারদের কি ওনার পাশে দেখতে পাবেন বলে আপনার ধারণা? আমার ধারণা এবং আমার বিশ্বাস এরকম যে হ্যাঁ, উনি যদি ফিরে আসেন এত প্রতিকূলতার মাঝে, উনি সিনিয়র লিডাররা ওনার সাথে ফিরবেন এবং ওনাকে অনুসরণ করবেন, এটা আমার মনে হয়। কারণ এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। তখন তাকে যে মানব বর্ম রচনা করে যে তাকে রক্ষা করেছিল, সেখানে কিন্তু সব সিনিয়র লিডাররা ছিলেন। সুতরাং শেখ হাসিনার প্রতি তাদের লিডারদের বা তাদের নেতা কর্মীদের, বিশেষ করে তৃণমূল কর্মীদের তো অনেক আস্থা আছে। কেউ কেউ হয়তো ফিরবেন না, নাও ফিরতে পারেন। তারা তখন বাদ হয়ে যাবেন, আওয়ামী লীগের রাজনীতিতে তাদের আর কোনো অবস্থান থাকবে না। সুতরাং এটা নির্ধারণ করবে যে তারা আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে চান কিনা, এবং তারা বাংলাদেশের মানুষের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান কিনা। কারণ আপনি রাজনীতি করবেন, আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে। সেই মামলা কোন সময় সত্য মামলা হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদদের নামে মামলা তো মিথ্যা মামলা হয়, এটা তো দেখা যায়। যেখানে আপনি ধরেন ঢাকায় আছেন, আপনি রাজনীতি করেন, আপনার নামে মামলা হলো রংপুরে যে আপনি অমুক হত্যার সাথে যুক্ত আছেন, আপনি সেখানে ছিলেন। আপনি আছেন চট্টগ্রামে, মামলা হলো খুলনাতে। এইরকম পেশাজীবীদের বিরুদ্ধে মামলা হয়, আমরা দেখেছি তো। বিভিন্ন সম্পাদকদের বিরুদ্ধে মানহানির মামলা দেখেছেন না আপনি? অযথা একটা মানহানির মামলা আছে যেটা ঢাকায় করলেই চলে, সেই মামলা আপনার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, রংপুর, মানে উনাকে এইসব মামলায় হাজিরা দেন,
আমাদের এই সিস্টেম আর কি, আমি এই বিচারের যে সিস্টেমের কথায় আসলাম, যে বিচারেরটা এরকম যে এবং কিভাবে এইসব মামলা নেওয়া হয়, কেন নেওয়া হয়, আপনি যে ঘটনা যেখানে ঘটবে মামলা সেখানে হবে, এটা একটা সাধারণ নীতি থাকা উচিত, নীতি আছেও। তাহলে আপনি মাসুদ কামাল আজকে যদি আপনি কারো মানহানি করেন, তাহলে আপনি যখন ঢাকা শহরে বসে এই কাজটা করছেন, তখন আপনার নামে যদি মানহানি মামলা কেউ করতে চায়, তার উচিত ঢাকা মেট্রোপলিটন কোর্টে যায় মামলা করা, যে থানায় আপনি আছেন সেই থানায় যায় মামলা করা। আপনার বিরুদ্ধে কুষ্টিয়ায় মামলা করার তো কোনো দরকার নেই, আপনার বিরুদ্ধে যশোরে মামলা করার দরকার নেই। বাংলাদেশের আমরা তো অনেক ধরনের সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু পরিবর্তনের কথা শুনেছি, স্বাধীনতা 2.0 এসব শুনেছি, আপনার আমাদের জাতীয় পতাকা পরিবর্তনের কথা শুনেছি, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা শুনেছি, সংবিধান ফেলে দেওয়ার কথা শুনেছি। সবই শুনেছি যে আমরা নতুন ভাবে অনেক কিছু করতে চাই। কি নতুন করতে চাই? একটাই জিনিস, যে এতদিন যে ফ্যাসিবাদী শাসন ছিল, তো এতদিন ধরে বাংলাদেশে যে অগণতান্ত্রিক ব্যবস্থাগুলো চালু আছে, বা যেসব জিনিস আমাদের জাতির যে উন্নতি, সেই উন্নতির পথে বাধাগ্রস্ত হয়ে আছে, বিশেষ করে পলিটিক্যাল যেসব জিনিস, সেগুলোতে আমরা পরিবর্তন আনবো। আপনি এই মামলার ক্ষেত্রেও তো এই ছোট্ট পরিবর্তন আনা একদম, মানে এটা কোনো মানে কোনো বড় বিষয় না। এটা আমাদের আইনের যে যে আইনের অধীনে মামলাগুলো হয়, আমাদের যে প্যানাল কোড আছে এবং আমাদের যে মামলার পরিচালনার যে সমস্ত নীতিমালা আছে, সেসব অনুযায়ী ওখানে একটা পরিবর্তন আনলেই হয়, যে ভাই যার নামে যে মামলা সেইখানে করতে হবে। অযথা একজনের নামে মামলা বিভিন্ন জায়গায় করা চলবে না, আপনাকে ওই জায়গায় যে মামলা করতে হবে, ওখানে উকিল আছে, ব্যারিস্টার আছে, তাদের সাথে নিয়ে মামলা করেন। জি, আমরা জানি যে উনি ভারতে আছেন, ভারত সরকারের কাছে উনি আছেন, এবং ওনাকে খুব স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে দেখা গেছে, এমন খবরও কিন্তু আমরা গত 2 বছরে পাইনি। তো মানে উনি ভারত সরকারের কাস্টডিতে আছেন অথবা নিরাপত্তার মধ্যে আছেন, খুব বাইরে বেরোচ্ছেন না। এর মধ্যে উনি বিদেশি একটা মিডিয়াকে ইন্টারভিউ দিলেন, রয়টার্স এর মতো একটা মিডিয়াকে। আপনার কি মনে হয় যে এই ইন্টারভিউ পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা আছে? প্রথমত আমরা একটা বিষয়ে পরিষ্কার হই, যে উনি ভারত সরকারের কাস্টডিতে নাই। সুতরাং ওনাকে কোনো কারণে কাস্টডি করা হয়নি, উনি কাস্টডি নাই কেন? উনি ভারত সরকারের কোনো আইন লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেন নাই, শুধু অনাধিকার প্রবেশের জন্য উনি কাস্টডিতে নেওয়ার বা তার নামে মামলা করার যে সুযোগ ছিল সেটা নেই। সুতরাং আমাদের একটা ব্যবস্থা, আমাদের সরকার সেই সময় যারা দায়িত্বে ছিলেন, তারাই তাকে আমাদের হেলিকপ্টার ব্যবহার করে বিমানবন্দরে নিয়ে যে, আমাদের এয়ারফোর্সের প্লেন ব্যবহার করে ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করে তাকে সেখানে রেখে আসছে। সুতরাং উনি, ভারত সরকার উনাকে অতিথি হিসাবে গ্রহণ করেছেন, অতিথি হিসেবে বরণ করেছেন, এটাও বলতে পারেন। এবং ভারতের সরকার এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে, তাকে যে আতিথ্য দেওয়া হয়েছে এই বিষয়ে তারা একমত হয়েছেন। হ্যাঁ, তিনি যেহেতু আশ্রয় আছেন এবং বাংলাদেশের সাথে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে, মানে সরকারের সাথে ভারত সরকারের যে টানাপোড়েন চলছে, বিশেষ করে ইউনূস সরকারের তো মানে একেবারে অচল অবস্থার দিকে চলে গিয়েছিল। সুতরাং ইউনূস সরকারের সময় তার যে এক্সট্রাডিশন করার জন্য তাকে যে বারবার চিঠি দেওয়া হয়েছে, এইসব কারণে ভারত সরকার নিশ্চিতভাবে তাকে বলেছেন যে আপনি যেহেতু আশ্রয়িত আছেন, আপনি থাকেন, আপনি চলাফেরা করবেন না, বাইরে যাবেন না। কেন? সেই নিরাপত্তা দেওয়ারও তো বিষয় আছে, যে ভারতে উনি যদি বাইরে চলাফেরা করেন, ওনার নিরাপত্তাটা কে দেবে? সুতরাং ভারত সরকারকে অতিরিক্ত একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এইসব বিবেচনা ভারত সরকার তাকে হয়তো বাইরে কোথাও যাওয়া আসার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে থাকতে পারে। অথবা উনি নিজের থেকেই নিজের উপর একটা আরোপিত নিষেধাজ্ঞা দিয়েছেন, যে নিজের থেকেই উনি এখন বের হচ্ছেন না। বাট উনি তো এখন কথা বলেননি, রয়টারের কথা বলছেন গতকাল, তার আগে এনডিটিভির সাথে কথা বলছেন, তার আগে প্রেস ক্লাবের যে সভাপতি তার সাথে কথা বলেছেন, বিভিন্ন সময় উনি কথা বলেছেন। এবং উনি ওই ইন্টারভিউতে এটাও আছে যে উনি বাংলাদেশের 125-এর মতো, সংখ্যাটা সঠিক কিনা দেখে নিতে হবে, 125-এর মতো নির্বাচনী এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। তার মানে ওনার কাছে ফোন আছে, যে ফোনে ইন্টারনেট কানেকশন আছে, অ্যান্ড্রয়েড ফোন নিশ্চয়ই আছে, এবং উনি কথা বলতে পারছেন। সুতরাং তারপরে এই কথা বলার উপরে কোনো তেমন বিধিনিষেধ নেই বলে আমার কাছে মনে হচ্ছে। যে আবার কেউ কেউ একটা কথা আমি শুনছিলাম, অনেকে বলছিলেন যে গতবার উনি যখন এনডিটিভির কাছে ইন্টারভিউটা দিলেন, ওই ইন্টারভিউর প্রেক্ষিতে আমি অনেককে বলতে শুনেছি, ওনারা বলেছেন যদি
উনি শেষ পর্যন্ত দেশে আসেনও, তাহলে সেখানে একটা মধ্যস্থতাকারী দেশ থাকা লাগবে। একটা পুরো একটা দেশের সঙ্গে দেশ আমাদের দেশের সঙ্গে এক ধরনের দুতিয়ালি করবে, তারপর উনি আসবেন। আবার এখন উনি বলছেন উনি নিজেই আসবেন, এবং উনি আসলে উনি কিভাবে আসবেন? সেখানে কি আমাদের দূতাবাসের মাধ্যমে আসবেন, কিভাবে আসবেন? আবার আমাদের সরকার বলছে তারা ওনাকে আনার জন্য ভারতের কাছে বেশ কয়েকবার চিঠি দিয়েছে। এই কথাটাও দেখলাম যে এই ইন্টারভিউ শেখ হাসিনা উল্লেখ করেছেন যে ওরা চিঠি দিয়েছে আমাকে নেওয়ার জন্য, না আনা হবে, তারা চেষ্টা করছে, দরকার কি আমি নিজেই যাব, যে আমি ফেস করব। এবং উনি এখানে এই কথাটাও বলেছেন, এটা নিয়ে আপনি একটু বলেন। তিনি বলেছেন যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে পরে কিছু সমস্যা হতেও পারে, আমাদের হয়তো হয়েছিল। এই কথাটা কিন্তু ওনার ইন্টারভিউ এক জায়গায় দেখলাম। তো হুম। এই সবগুলো মিলিয়ে আপনার কি মনে হয়? প্রথমত ভারত সরকারের কাছে সরকারের যে চিঠি গিয়েছে তাকে প্রত্যাপন চুক্তির অধীনে, সেইটা টেকনিক্যালি অনেক বিষয় আলোচনা করতে হবে। এবং একটা তো আছেই যে মৃত্যুদণ্ড যদি আপনি দিয়ে দেন তখন ওই প্রত্যাপন চুক্তিটা কার্যকর হবে না। তো ভারত সরকার প্রত্যাপন করার ব্যাপারে তো এখন পর্যন্ত কোনো আলোচনা শুরু করেনি, এবং আলোচনার আমরা দেখিনি এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশ সরকার তাকে প্রত্যাপন চায়, তার মানে বাংলাদেশ সরকার চায় তিনি তাকে নিয়ে আসা এবং তার বিচারটা করা, এবং সেই বিচারটা কতটুকু ন্যায় ভিত্তিক হবে সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। সুতরাং আপনি অলরেডি চাচ্ছেন তাকে, তার বক্তব্য হলো যে আপনার এত আমাকে প্রত্যাপন চাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসবো, বিচারের সম্মুখীন হবো। তো সেটা তো অ্যাডভান্স, আরেকটু ভালো যে আপনারা তাকে গ্রহণ করেন। এখন তিনি কিভাবে আসবেন? আপনি তো আসতে হলে তার তো লাল পাসপোর্ট নিশ্চয়ই বাতিল করা হয়েছে যতদূর আমরা জানি। সুতরাং তাকে একটা দিতে হবে, ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তো কোনো এয়ারলাইন্স তাকে নেবে না প্যাসেঞ্জার হিসেবে। এরকম তো অবস্থার উনি সম্মুখীন হয়েছিলেন, তখন তার পাসপোর্টও ছিল, কিন্তু লন্ডন থেকে তাকে আসতে দেওয়া হচ্ছিল না, ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো তখন এই ব্যবস্থাটা হয়েছিল, তারপর তো উনি আসলেন, যেহেতু তার ট্রাভেল ডকুমেন্ট আছে যেটা বাতিল করা হয়নি। সে কারণে কিন্তু যে এয়ারলাইন্স তাকে প্রথমে উঠায় নেই তাকে প্যাসেঞ্জার হিসেবে, তার বিরুদ্ধে উনি মামলা করে দিয়েছিলেন। তখন এয়ারলাইন্স দেখলো যে আমরা কেন মামলার সম্মুখীন হবো, তার যেহেতু পাসপোর্ট আছে, ভ্যালিড পাসপোর্ট, তাকে আমরা নিয়ে যাবো। কিন্তু এখন তার কাছে তো কোনো ভ্যালিড পাসপোর্ট নেই, সুতরাং তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কোনো এয়ারলাইন্স ক্যারি করবে না, এটা একটা। দ্বিতীয় হতে পারে যে আপনি আলোচনায় যদি করেন, উনি যখন আসতে চাবেন তখন আপনি যেভাবে তাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আপনি সেভাবে তাকে নিয়ে আসবেন, তাই না? এটার সুযোগ আছে তো, আপনার পাঠানোর যেমন পদ্ধতি ছিল আপনার আনারও পদ্ধতি আছে, আপনি সেভাবে নিয়ে আসেন তাকে। এটা গেল একটা। আরেকটা, আপনি বলছেন যে তারা কেউ কেউ মনে করেন তৃতীয় দেশের একটা নেগোসিয়েশন বা তৃতীয় দেশ এখানে ইনভলভ হবে কিনা। সেই ব্যাপারে তো উনার বক্তব্যে আমরা তেমন কিছু পাইনি। উনি বলছেন কোনো দেশের ইনভলভমেন্ট দরকার নেই, কেন এটা তো আমার দেশ। আরেকটা আইনগত জিনিস হলো যে তার নাগরিকত্ব তো আপনি বাতিল করেননি এখনো। শি ইজ ভেরি মাচ বাংলাদেশি সিটিজেন, এবং যে কোনো বাংলাদেশের নাগরিকের তার দেশে ঢোকার একেবারে সাংবিধানিক অধিকার আছে। তার একটা ব্যক্তিগত অধিকার আছে, তার একটা জন্মগত অধিকার আছে। সুতরাং তিনি কিভাবে আসবেন, কিভাবে আসা সম্ভব, এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে, বাট পথ আছে। আপনি আসতে বাধা নাও দিতে পারেন, আপনি আবার বাধা আমি দিতে পারেন, এখন তখন তো বাধা যদি দেন, এই লাইনটা শেষ জি, করে দেই, আপনি বাধা দিতে পারেন যে আপনি ট্রাভেল ডকুমেন্ট দিলেন না এবং আপনি তাকে আসতে দিলেন না, তাহলে আপনি এখন যে তাকে প্রত্যার্পণ চাচ্ছেন তাহলে সেটা ডিফিটেড হয়ে যাবে না? সুতরাং সরকারের কাছে বিষয়টা খুব সেন্সিটিভ, সরকারকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করতে হবে। আমি এখন আপনাকে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, এটা একটু হাইপোথেটিক্যাল প্রশ্ন মনে হতে পারে, তারপর আমি বলি আপনাকে। যে সেটা হলো, ধরা যাক উনি এলেন, এয়ারপোর্টের মাধ্যমে এলেন, একটা ট্রাভেল ডকুমেন্টও পেলেন, এয়ারপোর্টে আসার পর এখানে নিশ্চয়ই সরকার তাকে এখান থেকে অ্যারেস্ট করবে, কারণ উনি তো একটা মামলার দণ্ডপ্রাপ্ত আছেন। তো যদি অ্যারেস্ট করে, সেটা কি অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশে? এমন ভাবে তো একেবারে মানে 2-2-4 মেলানো যাবে না, বাট শেখ হাসিনা তো একটা দলের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং তিনি 17 বছর, আরো 5 বছর যোগ করেন, 15-5-20 বছর ক্ষমতায় ছিলেন। তার একটা দল আছে যেটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, সেই দলের একটা ঐতিহাসিক
ভিত্তি আছে এবং সেই দলের সমর্থক, কর্মী সমর্থক, নেতা এবং তৃণমূল সমর্থকের সংখ্যা কত এটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি। বাট আমি এখন পর্যন্ত সব বিতর্কের মধ্যে যেটা সবচেয়ে কম পেয়েছি সেটা হলো যে 30% তাদের সমর্থন রয়েছে। কেউ কেউ এটাও নিয়ে বিতর্ক করেন, বাট নানান ইন্টেলেকচুয়ালরা, বিরোধীরাই বিতর্ক করে 30%-এর নিচে খুব একটা নামাতে পারেন না। তার মানে প্রায় 6 কোটি মানুষের সমর্থন আছে তার প্রতি, সেখানে ধরেন 3 কোটি অ্যাডাল্ট মানুষের সমর্থন আছে। তো এই যে 3-3.5 কোটি মানুষের যে সমর্থন আছে, সেই সমর্থনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা আলোচনার বিষয়। তারপরেও তার অনেক সমর্থক, নেতা কর্মীরা এয়ারপোর্টে তাকে দেখার জন্য বা তাকে যে গ্রেপ্তার করে আনবে সেটাও দেখার জন্য ভিড় করতে পারেন। সেটা একটা বড় চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য, কিভাবে তারা এটাকে ঠিক করবেন, কিভাবে এই ব্যবস্থাটা তারা নিবেন যাতে নিরাপদে, কেন শেখ হাসিনা ফিরে আসবেন, এয়ারপোর্টে কোনো গোলযোগ হওয়া, রাস্তায় কোনো গোলযোগ হওয়া, তাকে জেলখানায় রাখবেন। আমাদের দেশে তো জেলখানায় মানুষকে মেরে ফেলার ইতিহাস আছে, তাই না? সেফ কাস্টডিতে আমরা জাতীয় 4 নেতাকে হত্যা করতে দেখেছি এবং তাদের বিচার এখনো শেষ হয়নি। সো আপনার সরকার যে চায় প্রত্যর্পণ, নিশ্চয়ই সরকার এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে। আর যদি সরকার চিন্তা ভাবনা না করে শুধু লেখার জন্য, চিঠি লেখার জন্য প্রত্যর্পণ চেয়ে থাকে, তাহলে আরেকটা বিষয়, এখন এই ঘোষণার কারণে সরকারকে এই বিষয়ে চিন্তা করতে হবে তারা কি করবেন, কিভাবে এটাকে ম্যানেজ করবেন, কিভাবে তাকে ন্যায় বিচারের সম্মুখীন করবেন। সবসময় তো বিচারের সম্মুখীন করবেন হয়তো বলা হয়, আমি বলছি যে ন্যায় বিচারের সম্মুখীন করবেন। সেটা সরকারকে ভেবেচিন্তে ঠিক করতে হবে যাতে এয়ারপোর্টে কোনো গোলযোগ না হয়, একুইনোর মতো কোনো ঘটনা না ঘটে। কেন বাংলাদেশে তো আপনি জানেন যে স্নাইপার রাইফেল তো যেখানে সেখানে নাকি পাওয়া যাচ্ছে, এবং সেই জুলাই আন্দোলনের সময় ওই 30 দিন বা 36 দিনে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি কারা এই স্নাইপার রাইফেল ব্যবহার করলো। সো এগুলোর তো চিন্তা ভাবনা করতে হবে। উনি আসবেন, আসার পরে কি হবে সেটা এখনই বলা সম্ভব না। এই আসার বিষয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হতে হবে। উনি আলোচনা করতে চান বা না চান, কিন্তু উনি যখন ফেরত আসবেন, ঠিক করে ফেলবেন, তখন তো আলাপ আলোচনা শুরু হবে নিশ্চয়ই। আমার মনে হয় যে এটা আলাপ আলোচনা হওয়ার দরকার আছে। জি, অনেক ধন্যবাদ জনাব আবু মোহাম্মদ শহীদ খান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষকের যে মূল্যায়ন এবং বিশ্লেষণ। শেখ হাসিনা কি আসলেই ফিরতে পারবেন? উনি কি আসলেই ফিরতে চাচ্ছেন? একাধিক মিডিয়াকে উনি একই কথা বলেছেন। প্রথমবার নয়, যদি আপনি ধরেও নেন যে কথার কথা বলেছেন, কিন্তু যদি আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স কেউ একই কথা বলেন, সেক্ষেত্রে এই বিষয়টা আমি মনে করি যে আমাদের যারা রাজনীতিবিদ আছেন দেশে, তাদেরও ভাবতে হবে যে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেই ইন্টারভিউ উনি কী বলেছেন এবং সেই বলার প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া হতে পারে, এগুলো নিয়ে গতকালকে বিভিন্ন অনলাইন মিডিয়া তাদের নিজ নিজ বক্তব্য প্রচার করেছে। এবং একই সঙ্গে সরকারের দিক থেকে একটা তথ্য বিবরণী এসেছে, এবং সরকার সেই তথ্য বিবরণীতে যে কথাটা বলেছে সেটা হলো, তারা বলেছে যে দেশের সমস্ত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে তারা শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য অনুরোধ করেছে। এবং ওনাদের ভাষাটা এমন, ওনারা বলেছেন যে 2024-এর 5ই ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো বক্তব্য, সাক্ষাৎকার, অডিও ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এবং এমত অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে, টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই যে কথাটা সরকার বলেছে, এটা কিন্তু যে কালকেই প্রথম বলল তা কিন্তু না। এরও আগে শেখ হাসিনা যখন
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এনডিটিভি নিউজ করেছিল এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া নিউজ করেছিল, এবং সেই নিউজকে কেন্দ্র করে কিন্তু আমাদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখান থেকে কিছু কিছু জিনিস তারা ছেপেছিল। তখনও সরকারের পক্ষ থেকে ঠিক এই একই রকম আরেকটা তথ্য বিবরণী এসেছিল। তারপরে একটা আপনার আলোচনায়, সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওনারা বলেছিলেন তারা এটা নিয়ে কোনো কঠোর অবস্থায় যাবেন না, আস্তে আস্তে তারা অনুরোধ করবেন, ধীরে ধীরে তারা কঠোর হবেন। খেয়াল করুন, ধীরে ধীরে কঠোর হওয়ার অর্থটা কী? এক পর্যায়ে তারা সব কিছুকে থামিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত থামাবেন না যতক্ষণ পর্যন্ত নাকি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া সমাজে তৈরি না হয়। তাহলে ঠিক কখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে সেটা সংবাদ মাধ্যমগুলো, পত্রিকাগুলো কীভাবে বুঝবে? তার মানে পত্রিকা একটা ছাপা হওয়ার পর যদি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে সরকার এই পত্রিকাকে ধরবে, তুমি এটা কেন ছাপালা, তোমাকে তো আমরা ছাপাতে মানা করেছিলাম। তার মানে মিডিয়াগুলো কিন্তু সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকছে। সরকার কিছু বলছে না, আবার বলতে যে কোনো সময় বলতে পারে, এমন একটা পরিস্থিতি তারা তৈরি করে রাখছে। মানে আপনাকে সে চাইলেই ধরতে পারে, কিন্তু ধরছে না মানে ধরবে না তা কিন্তু নয়। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা আসলে আমি মনে করি সকলের জন্যই কিন্তু খুবই একটা আতঙ্কের পরিস্থিতি, এবং এই পরিস্থিতি সরকার ইচ্ছা করে সৃষ্টি করে রেখেছে। কেন রেখেছে আমি জানি না। তারপরে যে তারা বিবৃতিগুলো দিয়েছে সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, মিডিয়াগুলোকে এটা প্রচার করতে মানা করেছে। আসলে মিডিয়াগুলি করেটা কি বলুন তো? টেলিভিশন বলুন, পত্রিকা বলুন, নিউজ পেপার বলুন, কিংবা সোশ্যাল মিডিয়া বলুন, তারা কি করে? তারা যখন কোনো একটা সংবাদ প্রচার করে, কেন করে? দুটো কারণে করে। প্রথমত কারণ হলো যে তারা দর্শক, পাঠক, শ্রোতা এদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এরা যেটা জানতে চায় সেটা তারা প্রচার করে, অথবা যেটা প্রচার করলে বেশি বেশি লোক এটা দেখবে, শুনবে বা পড়বে, তারা সেটাকেই প্রচার করে। এখন যদি সবাই সরকারের কথা মানত, মানে কোনো একটা মিডিয়াও শেখ হাসিনা সংক্রান্ত কোনো নিউজ প্রচার করলো না, ভাবখানা এমন যে শেখ হাসিনা বলতে কোনো চরিত্র এই দুনিয়াতে এক্সিস্ট করে না, অতীতেও করতো না, ভবিষ্যতেও করবে না, যদি এমন হতো তাহলে আমরা মানতে পারতাম যে না ঠিক আছে, সরকারের আদেশ মানাটা খুবই সহজ। কিন্তু সেটা কি হচ্ছে, রয়টার্স তো তার খবরটা প্রচার করছে, এবং রয়টার্সের এই খবর অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে রয়টার্সের খবরকে কোট করে, মানে সেটার উপর নির্ভর করে বাংলাদেশের বাইরে সমস্ত দেশের মিডিয়া সেই খবরটা প্রচার করছে। বিভিন্ন দেশের, ইন্ডিয়াতে ধর, পাকিস্তানে ধর, সব দেশের লোকজন তারা সেটাকে টেলিভিশনে প্রচার করছে, মিডিয়াতে। তো এখন ইন্টারনেটের যুগে দেশের সাধারণ নাগরিক, গ্রামের একটা লোকের পক্ষে কিন্তু রয়টার্সের খবর দেখা সম্ভব, ভারতের পত্রপত্রিকা দেখা সম্ভব, ভারতের বাংলা ভাষার পত্রপত্রিকা দেখা সম্ভব। তাহলে তারা সবাই দেখতে পাচ্ছে, কোথায় পাচ্ছে? বিদেশি মিডিয়ায় পাচ্ছে। তাহলে পাচ্ছে না কোথায়? আমার দেশের মিডিয়ায় পাচ্ছে না। তাহলে লোকজন কী করবে? যে আমার দেশের মিডিয়াকে বাদ দিয়ে তারা বিদেশি মিডিয়ার উপর ঝুঁকবে। এতে আমার দেশের মিডিয়া কি দর্শকদেরকে তার কাছে ধরে রাখতে পারবে? পারবে না। যদি দর্শকদেরকে আমার দেশের মিডিয়া ধরে রাখতে না পারে, আমাদের প্রত্যেকটা মিডিয়ার দুটো লক্ষ্য আমি বলেছিলাম। একটা লক্ষ্য হলো দর্শক, শ্রোতা, পাঠক এদেরকে আকৃষ্ট করা, আর দ্বিতীয় লক্ষ্যটা হলো যে তাদের মিডিয়াতে প্রচুর বিজ্ঞাপন আকৃষ্ট করা। যারা বিজ্ঞাপন দেয় তারা কিন্তু এই যে প্রথম যে কারণটা, যে দর্শক শ্রোতাদেরকে কে কতটা আকৃষ্ট করতে পারছে তার উপর নির্ভর করেই বিজ্ঞাপন দেয়। ধরেন আপনি একটা মিডিয়া করলেন, অনেক টাকা খরচ করে মিডিয়া করলেন, ওটা কেউ দেখে না। এখন যদি কেউ না দেখে, না পড়ে, না শুনে, তাহলে ওই মিডিয়ায় কেউ বিজ্ঞাপন দিবে না। যদি বিজ্ঞাপন না দেয় তাহলে ওই মিডিয়ার ইনকাম হবে, কমে যাবে। যদি ইনকাম কমে যায় তাহলে ওখানে যারা চাকরি করেন তাদের বেতন হবে। তারও যে বড় কথা, ওই মিডিয়ায় যিনি লগ্নি করেছেন, যিনি টাকা খাটিয়েছেন, তিনি কি তার টাকাটা ফেরত পাবেন?
তাহলে কী হবে? ওই মিডিয়াটার মৃত্যু ঘটবে। তাহলে সরকারের তথ্য মন্ত্রণালয়, যা নাকি আমাদের এই সমস্ত মিডিয়াগুলোর অভিভাবক, তারা কি করতেছেন? তারা এমন একটা আইন করতেছেন, এমন একটা নিয়ম করতেছেন, এমন কিছু কাজ করার জন্য সব মিডিয়াকে অনুরোধ করতেছেন, নির্দেশ দিচ্ছেন, যেটা করলে এই প্রত্যেকটা মিডিয়ার অর্থনৈতিক ক্ষতি হবে এবং তাদের ব্যবসায়িক ক্ষতি হবে, এবং তারা যে কারণে মিডিয়াটা করেছে, মানে দর্শক, শ্রোতা, পাঠকদেরকে সমৃদ্ধ করার জন্য, সেই কাজটা অব্যাহত হবে। সব মানুষ চলে যাবে বিদেশি মিডিয়ার কাছে। ভারতের আনন্দবাজার পত্রিকা তারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং তারা ওখান থেকে বানিয়ে বানিয়ে চিন্তা করবে। আমার দেশের পত্রিকা কেউ পড়বে না, আমার দেশের টেলিভিশন কেউ দেখবে না। তাহলে সরকার আলটিমেটলি আমার দেশের মিডিয়াগুলোর ক্ষতি করার চেষ্টা করছেন। তারা চাচ্ছেন যে আমার দেশের মিডিয়াগুলি সব বন্ধ হয়ে যাক। কারণ এরকম যদি এখন যদি শেখ হাসিনা প্রতিদিন একটা করে কথা বলতে থাকে, প্রতিদিন একটা করে মিডিয়াতে কথা বলতে থাকে, তাহলে প্রতিদিন কিন্তু লোকজন ওইগুলিতে চলে যাবে, বাইরেগুলিতে। এবং একবার বাইরেগুলিতে যাওয়ার অভ্যাস হয়ে গেলে তারা দেশীয় মিডিয়ার কাছে আসবেই না। তাহলে সরকারি ধরনের কাজ কেন করছে? আমি এখানে আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলে নিই, সেটা হলো এ ধরনের একটা আদেশ কিন্তু তারেক রহমান সাহেব যখন বিদেশে ছিলেন, মানে লন্ডনে ছিলেন, তখন ওনার ব্যাপারে দেওয়া হয়েছিল যে ওনার নিউজ প্রচার করা যাবে না, ওনার সংক্রান্ত কোনো কথা বলা যাবে না। সেই বিষয়টা কি তারেক রহমান অথবা বিএনপি এনজয় করেছিল? তো যে কাজটা আপনার জন্য যখন প্রযোজ্য ছিল তখন আপনি দুঃখিত হয়েছেন, সেই কাজটা আপনি অন্যদের জন্য প্রচার করছেন কেন? তারও চেয়ে বড় কথা, ওই সময় যারা বিএনপির কর্মী ছিল, সমর্থক ছিল, তারা যারা তারেক রহমানের সরাসরি কথা শুনতে না পেয়েছেন, তারা কি খুব খুশি ছিলেন সরকারের উপর? ছিলেন না। তাহলে এখনও যারা এই খবরগুলি জানতে চান, তারা কি সরকারের উপর খুশি হচ্ছেন? ভেবে দেখুন, হচ্ছেন না। কিন্তু এখন আপনি বলবেন যে ওই লোকগুলোর আমার দরকার নাই। তো ওই লোকের সংখ্যা যদি একজন হয়, যদি আপনি বলেন দরকার নাই, আমি বলবো তবুও আপনি এটা বলতে পারেন না। এটা কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রে এই ধরনের কথা বলা যায় না যে অমুককে আমার দরকার নাই। ডেমোক্রেটিক রাষ্ট্রে আপনাকে সবাইকে দরকার, আপনি কাউকে বাদ দিতে পারবেন না। তারপরেও ধরলাম যদি একজন হইতো, দুইজন হইতো, তাহলে বুঝতাম। একটা বিশাল সংখ্যক মানুষ তারা কিন্তু জানতে পারছে না। না জানতে পারলে কি হবে? তারেক রহমানের কথা জানতে না পেরে মানুষের মধ্যে যে ক্ষোভটা ছিল, ওই সময় সরকারের উপর ক্ষোভ ছিল, সেই একই ধরনের ক্ষোভ এখনও অনেক লোকের মধ্যে এই সরকারের বিরুদ্ধে তৈরি হবে। এতে সরকারের লাভটা কী হবে? লাভ হবে না। তাহলে সরকার এটা কেন করছে? সেই প্রসঙ্গে আবার আসছি। সরকারের মূল লক্ষ্যটা আসলে কী? সরকার আসলে কী চায়? অথবা সরকার কখন এই ঘোষণাগুলো দিল? যখন শেখ হাসিনা দুইবার ইন্টারভিউ দিল, একবার এনডিটিভির সঙ্গে দিল, এবার রয়টার্সের সঙ্গে দিল, এবং দুইবারই তারা কিন্তু একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করলো যে এগুলি প্রচার করা যাবে না। কেন সরকার ঠিক এই সময়ে এসেই প্রচারটা করছে, এই সময়ে এসেই তথ্য বিবরণীটা দিচ্ছে? তাহলে কি আমরা বলবো যে সরকার ভয় পেয়ে গেছে? সরকারকে শেখ হাসিনা, যিনি বিদেশে আছেন, ভারতে রাজনৈতিক আশ্রয় মনে হয় আছেন সম্ভবত, অথবা পালিয়ে আছেন, অথবা অতিথি হিসেবে আছেন, কীভাবে আছেন আমি জানি না, তার স্ট্যাটাস আমি বলতে পারবো না, যার বিরুদ্ধে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তেমন একটা লোকের কথায় সরকার ভয় পেয়ে গেল? এই সরকার কি এত দুর্বল সরকার? কিন্তু আমি তো তা মনে করি না। এই সরকার তো মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিগত জাতীয় সংসদ নির্বাচনে। মানে দেশের ম্যাক্সিমাম মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তো ম্যাক্সিমাম মানুষের উপর এই সরকার কেন আস্থা রাখতে পারছে না? তারা কেন ভয় পাচ্ছে একজন বিদেশে থাকা, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একজন রাজনৈতিক নেত্রীর বক্তব্যের উপর? কেন পাচ্ছে? এটা কি জরুরি ছিল? শেখ হাসিনা কী চাচ্ছে? উনি কী বলেছেন? উনি বলেছেন উনি আসতে চান, দেশে ফিরে আসতে চান। এটা তো সরকারের খুশি হওয়া উচিত, কারণ সরকার নিজেই তো ওনাকে আনতে চাচ্ছেন, এবং ওনাকে ফিরিয়ে আনার জন্য সরকার অলরেডি ইন্ডিয়ার কাছে চিঠি লিখেছেন যে ওনাকে ফেরত দেন। এখন যদি ওই চিঠির কারণেই হোক অথবা অন্য কোনো কারণে হোক, যদি শেখ হাসিনা নিজে থেকে আসতে চায়, সরকার তো খুশি হওয়া উচিত। সরকার এয়ারপোর্টে অপেক্ষা করা উচিত। সরকারের উচিত হবে দ্রুততার সঙ্গে ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া, ভাই আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনি তাকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন, কোনো সমস্যা তো নাই।
ইন্টারেস্টিং হলো ওনারা যেটা করতে চাচ্ছেন সেইটা করতে শেখ হাসিনা ভয় পাচ্ছেন না, কিন্তু ওনারা ভয় পাচ্ছেন। মানে এই যে প্রশ্নগুলো আমি তুললাম, এই প্রশ্নগুলির জবাব সরকারের কাছ থেকে আসা উচিত। আপনারা কেন ভয় পাচ্ছেন? তাহলে কি আপনারা যা করছেন সেটা নিয়ে আপনারা নিজেরাই স্যাটিসফাইড না? আপনারা ভাবছেন যে আমাদের কাজগুলো সাধারণ মানুষ গ্রহণ করছে না? তাহলে কেন করছেন? যে কাজটা সাধারণ মানুষ গ্রহণ করছে না বলে আপনাদের মনে একটা আতঙ্ক আছে, আশঙ্কা আছে, সেই কাজগুলো না করলেই তো হয়। কেন করছেন? দেখুন, আপনারা এরকম তথ্য বিবরণী দিয়ে থামাতে পারবেন না। মানুষ ঠিকই জেনে যাবে। মানুষ হয়তো এখন যদি হয় অন্য দেশের মিডিয়াগুলি দেয়, তারা হয়তো তাদের মতো করে ব্যাখ্যা করে করবে। কিন্তু যদি আপনারা এটাও থামিয়ে দেন তাহলে কী হবে? তারা মূল নিউজটা পড়বে, তখন তারা কিন্তু আপনাদের উপর আরও ক্ষিপ্ত হবে। একটা কথা কিন্তু শেখ হাসিনা নিজেও বলেছেন, সেটা হলো ওনার এই বক্তব্যে আমি যেটা দেখেছি, উনি বলেছেন যে একটা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে কিছু ভুলভ্রান্তি হতেই পারে। যদি তেমন কোনো ভুলভ্রান্তি আমাদের হয়ে থাকে তার বিচার জনগণ করবে। আর কি চান? জনগণ তো আপনার সঙ্গে আছে, সেই জনগণকে বিচার করতে দিন। নাকি আপনারা ভয় পাচ্ছেন যে জনগণ আপনার সঙ্গে নাই? যদি সেরকম ভাবেন তাহলে আপনাদের এই আচরণ ঠিক আছে। আসলে কি দেখুন, আজকে আমি প্রথম আলো দেখলাম। প্রথম আলোতে আজকের যে পত্রিকা, প্রিন্টেড যে পত্রিকাটা, সেই পত্রিকা শেখ হাসিনার ওই ইন্টারভিউর ব্যাপারটা নাই। কিন্তু কি আছে, প্রথম পাতায় তারা একটা বিশ্লেষণ নামক খবর ছেপেছে। বিশ্লেষণ শিরোনাম দিয়ে সেটার নাম, শিরোনামটা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব। এটা বলে আসলে এটা বাস্তব কি অবাস্তব, মানে একটা তারা এটা অ্যানালাইসিস করেছে ওনার বক্তব্যটাকে। তাহলে কি হলো, ওনার বক্তব্যটা তারা ছাপলো, প্লাস তারা অ্যানালাইসিস ছাপলো। তো আলটিমেটলি কিন্তু ঘুরাইয়া খাইলো। অন্য সময় হলে হতো কেবল ফ্ল্যাট খবরটা ছাপতো, অ্যানালাইসিস ছাপতো না। এখন আপনাদের এই সময় তথ্য বিবরণীর সরকারি হুমকি ধমক এটার থেকে বাঁচার জন্য তারা একটা অ্যানালাইসিস ছাপলো। তো লাভ হলো না ক্ষতি হলো? এটাই সমস্যা। আমরা আগেও দেখেছি, যখন কেউ সরকারে যান ওনারা মনে করেন ওনারা যত বেশি কন্ট্রোল করবেন, যত বেশি মানুষের গলা চিপে ধরে থাকতে পারবেন, তত বোধহয় লোকজন তাদের সম্পর্কে ভালো ভাববে। তার বিরুদ্ধে উচ্চারিত নেতিবাচক কথাগুলো যত বেশি আড়ালে রাখা যাবে তত বোধহয় তাদের জনপ্রিয়তা বাড়বে। এটা আগের সরকাররাও মনে করতো। আগের সরকার হাসান মাহমুদ মনে করতো, হাসানুল হক ইনু মনে করতেন, ওরা সবাই এগুলি মনে করতেন। এবং এগুলি মনে করে করে তারা সরকার প্রধানকেও বুঝাতেন, দেখেন সবাই আপনার পক্ষে বলতেছে। কতগুলো সাংবাদিক নামধারী ব্যক্তিকে তার সামনে হাজির করাতেন, করিয়ে বলতেন দেখেন সবাই আপনার প্রশংসা করতেছে, মিডিয়া আপনার প্রশংসা করতেছে। কিন্তু সাধারণ মানুষ কি ওই ওনার সামনে যারা হাত কসলাতো যে সাংবাদিকরা, তাদের কথার উপর নির্ভর করতো? করলে তো আন্দোলনই হতো না। এখনও সেরকম হয়তো আমার ধারণা সরকার প্রধানের আশেপাশে কিছু লোক আছেন যারা সাধারণ মানুষ কি বলে কি ভাবে সেগুলো সরকার প্রধানকে জানান না, এবং তারা হয়তো মনে করেন এটাই বোধহয় টেকনিক। তারা কিন্তু সেই আগের টেকনিকে যাচ্ছেন, কাউকে কথা বলতে দেব না, এবং পত্রিকাগুলোকে যদি আমি কথা বলতে না দেই তাহলেই বোধ করি সাধারণ মানুষ আমাদের সম্পর্কে প্রকৃত তথ্যটা জানবে না। তাহলেই হয়তো সাধারণ মানুষ আমাদের বিপরীত মতাবলম্বী যারা আছে, আমাদের বিরুদ্ধ মতাবলম্বী যারা আছে তাদের কথা শুনতে পাবে না। বর্তমানে প্রযুক্তির এই যুগে এসে এ ধরনের ধারণা যে কতটা মূর্খতা। এর প্রথম কোনো সরাসরি ইন্টারভিউ, কারণ এনডিটিভির ইন্টারভিউটা ছিল লিখিত আকারে। এনডিটিভি লিখিতভাবে প্রশ্ন পাঠিয়েছিলেন ইমেইলের মাধ্যমে, উনি ইমেইলের মাধ্যমে উত্তর দিয়েছেন। এখন সেই উত্তরগুলো উনি দিয়েছেন না ওনার হয়ে কেউ লিখে দিয়েছেন, এটা বলা বড় কঠিন, কারণ এটা দৃশ্যমান নয়। কিন্তু এক্ষেত্রে তাই হয়নি। এক্ষেত্রে রয়টার্সের আপনার ইন্ডিয়াতে তাদের যে রাজনীতির বিষয়ক যে এডিটর মিস্টার কৃষ্ণা এন দাস, খুব বড় একজন সাংবাদিক, এবং উনি বাংলাদেশ সম্পর্কেও বেশ অভিজ্ঞ। বাংলাদেশে এর আগে 2018 সালে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে উনি রিপোর্ট করেছেন, এবং বাংলাদেশ ব্যাংকের যে টাকা ডলার রিজার্ভ লুট হয়েছিল, চুরি হয়েছে, সেটা নিয়েও ওনার গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল। এই কৃষ্ণা এন দাস ওনার সঙ্গে সরাসরি
টেলিফোনে কথা বলেছেন বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত, মানে সম্ভবত বৃহস্পতিবার রাত 12টার আগে পাচ্ছে হবে, এরকম 5-10 মিনিট আগে, যেটা নাকি শুক্রবার পর্যন্ত যে ঠেকেছিল। প্রায় 1 ঘন্টারও বেশি সময়ের একটা ইন্টারভিউ টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে ওনার হয়েছে। এবং সেই ইন্টারভিউয়ে শেখ হাসিনা এবার স্পষ্ট করেই বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন। এবার একটু বাড়তি বলেছেন যে উনি একা ফিরছেন তা বলেননি, উনি বলেছেন ওনার দলের যারা সিনিয়র সহকর্মী আছেন, মানে কেন্দ্রীয় পর্যায়ে যারা নাকি সিনিয়র লিডার আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে উনি ফিরবেন এবং উনি ফিরবেন সারেন্ডার করার জন্য। মানে ওনাদের বিরুদ্ধে যে হুলিয়া আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, তারই প্রেক্ষিতে ওনারা নিজে থেকেই দেশে ফিরে আইনের হাতে নিজেদেরকে সোপর্দ করবেন। এটা কিন্তু একটা বড় ঘোষণা, মাথায় রাখবেন যে এর আগে কখনো এরকম হয়নি। এর আগে কখনো কোনো পলিটিক্যাল লিডার বলেনি যে আমি এভাবে দেশে ফিরতে চাই। মানে যারা এর আগে পালিয়ে গিয়েছিল বিভিন্নভাবে, নানাভাবে পালিয়ে গিয়েছিল অনেকেই, কিন্তু কেউ কিন্তু বলেনি আমি দেশে ফিরে আসতে চাই। এই প্রথমবার, আগে একবার শুনলাম শেখ হাসিনাই বলেছিলেন, এখন আবার শুনলাম এবার একটা আন্তর্জাতিক মিডিয়ার কাছে উনি বললেন যে উনি দেশে ফিরে যাবেন এবং সেটা ডিসেম্বরের মধ্যেই যাবেন। এখন যে উনি কিন্তু বলেছেন উনি আন্দোলন করবেন না, উনি বলেছেন উনি সারেন্ডার করবেন এবং আইনের অনুযায়ী চলবে। এবং ওনাকে বলা হয়েছিল আপনি গেলে কী হবে, উনি বলেছেন যে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে, উনি এটাও বলেছেন। মাথায় রাখবেন শেখ হাসিনার বয়স কিন্তু এখন 78 বছর। কাজেই শেখ হাসিনার যদি সাহস থাকে এই বয়সে এ ধরনের একটা সিদ্ধান্ত নেওয়াটা যে কতটা রাজনৈতিক সুদূর প্রসারী সিদ্ধান্তের ব্যাপার, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি শেখ হাসিনা ফিরে আসেন তাহলে কি হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তিনি কেন ফিরে আসতে চান উনি সেটাও বলেছেন। উনি বলেছেন যে আমি জানি যে আমার মৃত্যু হতে পারে, তাও আমি যাব, কারণ আমার দলের নেতাকর্মীরা দেশের মধ্যে প্রচণ্ড চাপের মুখে আছে। কাজে সেই চাপটাকে উনি করার জন্য আসবেন। এবং উনি বলেছেন যদি আমার মৃত্যু আসে আমি চাই যে আমার মৃত্যু যেন আমার দেশের মাটিতে হয়, যেখানে আমার পিতামাতা আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে এবং তারা এই যে মাটিতে শুয়ে আছে সেই মাটিতেই যে আমি মরতে চাই। এবং উনি আরও বলেছেন যে উনি যে আসছেন, অনেকে এটা গত কয়েকদিন ধরে বলা বলি করছিল যে উনি যে আসছেন উনি কি বিদেশের অন্য কোনো দেশের কোনো শক্তির সঙ্গে, কোনো সরকারের সঙ্গে আলোচনা করে আসছেন। যেটা আমারও ধারণা ছিল যে উনি আসলে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে আলাপ আলোচনা করে আসবেন, বাট উনি স্পষ্ট করেছেন যে তার এই ফেরার বিষয়ে বিদেশের কোনো সরকারের সঙ্গে তার কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি। দেখুন উনি কিন্তু একদম খুব ঝানু রাজনীতিবিদ এবং উনি এই রাজনীতির কথাটাও কিন্তু উনি বলেছেন। উনি বলেছেন যে আমি ন্যায় বিচারে বিশ্বাস করি, আমি মনে করি একবার যখন এই বিচার কাজ শুরু হবে জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই আদালত কতটা পক্ষপাত দুষ্ট এবং আমি এটা প্রমাণ করতে চাই। মানে উনি এই যে আদালত ওনার বিচার হচ্ছে সেই আদালত আসলে পক্ষপাত দুষ্ট কিংবা পক্ষপাত দুষ্ট নয়, এই জিনিসটা উনি প্রমাণ করতে চাচ্ছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে পালিয়ে গেলেন কেন, আপনি যদি এখন ফিরতেই চাচ্ছেন তো তখন থাকলেন না কেন। উনি যেটা বলেছেন যে জবাবটা সেটা হলো আমি যে পালিয়ে গিয়েছিলাম তখন আমার জীবন আসলে হুমকির মুখে পড়ে গিয়েছিল, কারণ এই মব অথবা বিশাল একটা জনগোষ্ঠী অথবা ক্রাউড যাই বলেন না কেন সেটা তার বাসভবনের দিকে যাচ্ছিল, এই জন্য উনি পালিয়ে গিয়েছিলেন, এটা উনি স্বীকার করেছেন। তবে উনি আবার এই কথাটাও বলেছেন যে একটা সরকার যখন লম্বা সময় ধরে ক্ষমতায় থাকে ভুলভ্রান্তি হতে পারে, কোনো সরকারি ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয়। তবে একটা সরকারের ভালো বা মন্দ, সঠিক বা ভুল, এর বিচারের ক্ষমতা একমাত্র জনগণের। আমি এটা জনগণের হাতেই ছেড়ে দিতে চাই। তার মানেটা কী দাঁড়াচ্ছে?
এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটা নিয়েও কিন্তু উনি প্রশ্ন তুলেছেন। উনি বলেছেন যে তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করবে, আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু তারা কেন আওয়ামী লীগকে সাসপেন্ড করলো? যদি আমরা খারাপ কিছু করে থাকি সেটা জনগণই সিদ্ধান্ত দেবে। দেখুন, আমার কাছে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে আমি নিজেও বহুবার বলেছি, কিন্তু এই যে নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, এটা কিন্তু আওয়ামী লীগকে একটা এক্সট্রা মাইলেজ দিয়েছে। এটা আমি বলেছি এবং আমি এটা মনেও করি যে এটা করে সরকার ভুল করেছে। অন্তর্বর্তীকালীন সরকার করেছিল তাদের ব্যাপার, কিন্তু আওয়ামী লীগ কেন এটাকে, সম্ভবত আওয়ামী লীগের কাজটা করেছে জামাত এবং এনসিপির ভয়ে, কিন্তু এটা সরকারকে আমি মনে করি ক্ষতিগ্রস্ত করেছে। তারা জনগণের উপর আস্থা রাখতে পারেনি। এনসিপি এবং জামাত আস্থা রাখতে পারবে না, এটা স্বাভাবিক। তারা আস্থা রাখে, তারা জানে তাদের অবস্থানটা কোথায়, তারা গাইড জুড়ে করতে চায়। কিন্তু বিএনপি কেন এই কাজটা করতে গেল? এই কাজটা বিএনপির ঠিক হয়েছে বলে আমি মনে করি না। বিএনপি হয়তো এটাকে আদালতের মাধ্যমে সমাধান করতে চেয়েছি, সেটাও একটা ভালো পদ্ধতি আমি মনে করি, একটা ভালো বিকল্প, কিন্তু সেই কাজটাও বিএনপির উচিত হবে না ঝুলিয়ে রাখা। কিন্তু তারও চেয়ে বড় কথা, আদালত এটা নেওয়ারই কোনো দরকার ছিল না। আমি কালকেও একটা কিন্তু বলেছি, যদি আপনি মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান, তাহলে জামাতকে আপনি কেন ছাড় দিবেন? তাহলে জামাতেরও মানবতা বিরোধী, জামাতও তাহলে ওখানে যে সব পরিষ্কার হয়ে ওখানে ক্লিন চিট নিয়ে আসুক, জামাতকেও নিয়ে যান, জামাত প্রমাণ করুক যে তারা মানবতা বিরোধী অপরাধ করে নাই, তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। যদি আওয়ামী লীগকে নিতে পারেন, জামাতকে নিচ্ছেন না কেন? এই প্রশ্নটা কিন্তু উঠবে। এখন আপনি বলবেন যে আওয়ামী লীগকে তো সরকার নেয় নাই, কেউ একজন মামলা করেছিল। হ্যাঁ, এই মামলাটা কে করেছিল বলেন তো? এই মামলাটা করেছিলেন মিস্টার ববি হাজ্জাজ, এনডিএমের যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং যিনি এখানে সরকারের একজন মন্ত্রী, এবং উনি ধানের শীষ প্রতীক নিয়ে মন্ত্রী হয়েছেন, মানে উনি বিএনপিতে জয়েন করেছেন। তাহলে আপনার লোকে তো এই মামলা করছে, কিন্তু এই মামলা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এটা বলে আপনি কিন্তু পার পাবেন না। আপনার একজন প্রতিমন্ত্রী এই মামলার বাদী, তো ওই প্রতিমন্ত্রী জামাতের বিরুদ্ধে মামলা করেন না কেন? জামাতও তো মানবতা বিরোধী অপরাধ করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে 71 সালে। তো ওই জায়গাটাতে কিন্তু আসতে হবে আলটিমেটলি। যাই হোক, এই পয়েন্টটাই কিন্তু শেখ হাসিনা তুলেছেন যে তারা দলকে কেন নিষিদ্ধ করলো। দল যদি খারাপ কিছু করে থাকে সেই সিদ্ধান্ত জনগণ দেবে, জনগণের উপর আপনি ছেড়ে দেন। নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আওয়ামী লীগ কী করতো না করতে দিলে আমরা দেখতাম, কিন্তু সেই সুযোগটা কিন্তু জনগণকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে যে এই যে শেখ হাসিনা আসছেন, উনি কোনো হোমওয়ার্ক করেছেন? উনি কি কোনো হোমওয়ার্ক করে আসছেন? হ্যাঁ, মনে হয় কিছুর হোমওয়ার্ক উনি করেছেন। এবং উনি জানিয়েছেন, এই ইন্টারভিউতে উনি জানিয়েছেন যে 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের সঙ্গে আসনে যারা নেতাকর্মী আছে তাদের সঙ্গে ওনার অনলাইনে মিটিং হয়েছে, এবং তারা সবাই আওয়ামী লীগকে কীভাবে পুনর্গঠিত করা যায় সেটা নিয়ে ওনারা কিন্তু কাজ করেছেন। কাজেই ওনার কিছুটা হোমওয়ার্ক আছে, এবং বাকিটা হয়তো উনি আসার পর হবে। এবং উনি হয়তো আসার মাধ্যমে, আমি এটা আগেও বলেছি বহুবার, যে আসার মাধ্যমে উনি হয়তো ওনার দলের নেতাকর্মীর মধ্যে একটা নতুন ধরনের উদ্দীপনা তৈরি করতে চান। কিন্তু যে কথাটা বলে আজকে আলোচনাটা আমি শেষ করব, সেটা হলো ওই যে উনি শুরুতে বলেছেন যে উনি দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে আসবেন। আমার কিন্তু মনে হয় না যে ওনার সঙ্গে সঙ্গে ওনার সিনিয়র নেতাকর্মীরাও আসবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ এই দলের এই নেতাকর্মীদেরকে আমি খুব ভালোভাবে চিনি। পাশাপাশি আমি শেখ হাসিনাকেও চিনি, অনেক দিন ধরে এতে দেখছি। তো আমার বিবেচনায় শেখ হাসিনা খুবই, বাংলাদেশের যত রাজনৈতিক নেতা নেত্রী আছেন তাদের মধ্যে উনি খুবই একজন সাহসী একজন মানুষ। তার আশেপাশের সাহসও তার যারা সিনিয়র নেতাকর্মী আছেন, যারা সিনিয়র নেতা আছেন তাদের মধ্যে নেই। এবং আমার মনে হয় না উনি যখন আসবেন তার সঙ্গে ওবায়দুল কাদের অথবা জাহাঙ্গীর কবির নানক অথবা বাহাউদ্দিন নাসিম, এদের মতো যারা নাকি জাতীয় নেতা এখন যারা ওখানে দাপিয়ে বেড়াচ্ছেন, অথবা আসাদুজ্জামান কামাল, এরা কেউ আসবেন বলে আমার কাছে মনে হয় না।
কারণ এরা অনেকটা আরামপ্রিয় এবং তারা তো ওখানে ভালোই আছেন, টাকা পয়সা তো ভালোই বানিয়েছেন, সেগুলো নিয়ে আরামে আছেন। ওনারা জেলে কেন থাকতে যাবেন? জেলে থাকার মতো অতটা সাহস ওনাদের নাই, যে ওনারা কেউ আসবেন না, শেখ হাসিনাকে একাই আসতে হবে। তবে এটাও ঠিক, ওনারা এই যে সিনিয়র নেতা যাদেরকে শেখ হাসিনা খুবই গুরুত্ব দিয়ে থাকেন, ওনাদের মধ্যে যত কম লোক ওনার সঙ্গে আসবে তত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য ভালো হবে। কারণ এই দলটাকে যারা ডুবিয়েছে এবং 2024-এর যে বাস্তবতা, আওয়ামী লীগের যে জনপ্রিয়তা মানে একদম হিমাঙ্কেরও নিচে ছিল, তার পেছনে কিন্তু এই লোকগুলি কাজ করেছে। এই হাসান মাহমুদ, এই লোকগুলি কাজ করেছে, এই ওবায়দুল কাদের, এই লোকগুলি কাজ করেছে। কাজে এই লোকগুলি যত কম আসবে তত আওয়ামী লীগের জন্য ভালো হবে এবং শেখ হাসিনার জন্য ভালো হবে। শেখ হাসিনা বয়স হয়ে গেছে, তারপরে যখন উনি সাহস করেছেন যে উনি দলের জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে নিতে চান, যদি উনি নিতে পারেন সেটা আমি মনে করি আওয়ামী লীগের জন্য ভালো হবে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আওয়ামী লীগ যখন আসবে, আওয়ামী লীগ যদি বারবার এখনও সেই ষড়যন্ত্র তত্ত্বের কথা প্রচার করতে থাকে, সেটা কিন্তু ভালো হবে না। এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউ শেখ হাসিনার যে মনোভাব আমি দেখলাম, যে অ্যাটিটিউড আমি লক্ষ্য করলাম, যে ভুল হতে পারে কিন্তু ভুলের বিচার জনগণের হাতে ছেড়ে দিতে চাই, এই অ্যাটিটিউডটা আমার কাছে মনে হয়েছে অধিকতর গ্রহণযোগ্য। বিচার জনগণই করবে, জনগণ বিচারে কখনো ভুল করে না। জনগণের কাছে দেন, জনগণ দেখবেন ঠিকই সিদ্ধান্ত দিয়ে দিবে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় থাকি শেখ হাসিনা আসলেই ফিরে আসবেন কিনা দেখি, এবং আসলে পর